ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে র্যাপিড রিডার থেকে তোমাদের যে টেক্সটগুলি রয়েছে সেগুলির মধ্যে ওথেলো হলো একটি। এর আগে যথারীতি আমরা র্যাপিড রিডার থেকে শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ পড়েছি, আজ পড়ব উইলিয়াম শেক্সপিয়ারেরই লেখা ওথেলো। সরাসরি লাইন বাই লাইন ক্লোজ রিডিং এ যাওয়ার আগে আমরা টেক্সটটি সম্পর্কে কিছু জেনে নেব। এর আগের ক্লাসে ম্যাকবেথের সময় আমি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদেরকে বলেছিলাম, আশা করি সবার মনে আছে। এখানে দেখো আমি শেক্সপিয়ারের জন্ম সালটা 1564 এবং মৃত্যু সালটা 1616 এটা উল্লেখ করেছি। বাকিটুকু তোমরা আগের ম্যাকবেথের থেকেই দেখে নিতে পারবে, তাই আর সেটা এখানে মেনশন করলাম না। দেখো ওথেলো, দেখো প্রথমত ফুল টাইটেল। ওথেলোর ফুল টাইটেল কি? ওথেলো দ্য মুর অফ ভেনিস। ওথেলো ভেনিসের মুর। আমরা জানি ভেনিস হচ্ছে ইটালির একটা সিটি এবং মুর হচ্ছে দ্য পিপল হু লিভড ইন নর্থ আফ্রিকা, সেই মানুষেরা যারা নর্থ আফ্রিকাতে বসবাস করে। ডিউরিং মিডল এজেস দিস টার্ম মুর ওয়াজ ডেজিগনেটেড বাই দ্য খ্রিস্টিয়ান ইউরোপিয়ান পিপল টু ইন্ডিকেট দ্য মুসলিম পপুলেশন অফ দ্য ইবেরিয়ান পেনিনসুলা। তাহলে মধ্যযুগে খ্রিস্টিয়ান ইউরোপিয়ানরা নর্থ আফ্রিকার মুসলিম পপুলেশনদেরকে মুর বলে সম্বোধিত করত, তাই পরবর্তীকালে নর্থ আফ্রিকার পিপলদেরকে মুর বলে সম্বোধিত করা হয়। অতএব ওথেলোর ফুল টাইটেল হলো ওথেলো দ্য মুর অফ ভেনিস। ওথেলো যে কিনা ভেনিসের মুর। কম্পোস্ট কবে লেখা হয়েছে? বিটুইন 1603 টু 1604, 1603 থেকে 4-এর মধ্যে এই নাটকটি লেখা হয়েছে। ফার্স্ট পাবলিশড, প্রথম প্রকাশিত হয়েছে। দ্য প্লে ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1622 ইন কোয়ার্টো এডিশন। তাহলে এই নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল 1922 সালে কোয়ার্টো এডিশনে। কোয়ার্টো এডিশনটা কি জিনিস? আ বুক ফরম্যাট where a sheet of paper is folded twice creating 4 leaves or 8 pages। তাহলে এটা একটা বইয়ের মতো যেটাতে কিনা একটা পেপার টোয়াইস, দুবার করে মুড়ে রাখা থাকতো, ফলে সেটাকে খুললে 4টা করে অংশ বা 8টা পাতার মতো দেখাতো। ইট ইজ এ স্মল ইনএক্সপেন্সিভ ফরম্যাট। এটা একটা ছোট্ট ফরম্যাট ছিল। 18 অফ হিজ প্লেস, হিজ বলতে শেক্সপিয়ারের কথা বলা হয়েছে, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের 18টা নাটক অ্যাপিয়ার্ড ইন কোয়ার্টো এডিশনস বিফোর হিজ ডেথ। তাহলে তার মৃত্যুর আগে 18টা নাটক এই ধরনের কোয়ার্টো এডিশনে পাবলিশড হয়েছিল, যেটাতে কিনা এই ওথেলোটা প্রথমবার 1622 সালে প্রকাশিত হয়। তাহলে কোয়ার্টো এডিশনটা কি মনে থাকবে? যে স্মল বুক ফরম্যাট যেটাতে কিনা a sheet of paper is folded twice creating 8 pages। এরপরে দেখো বেসড অন, মানে কিসের উপরে বেসড করে ওথেলো লেখা হয়েছে? The play was based on Giovanni Battista Giraldi Cinthio's tale Un Capitano Moro। তাহলে এই ওথেলো নাটকটি আমাদের একজন ইটালিয়ান লেখকের একটা ইটালিয়ান টেল আন কাপিটানো মোরোর থেকে নেওয়া হয়েছে, যার ইংলিশ ট্রান্সলেশন হলে হচ্ছে আ মরিস ক্যাপ্টেইন, টেকেন ফ্রম সিনথিওস নভেলা কালেকশন গ্লি হেকাটোমিথি অর 100 টেলস, যেটা কিনা 1565-এ প্রকাশিত হয়েছিল। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো কিসের উপরে বেসড করে লেখা? গিওভানি বাটিস্টা জিরাল্ডি সিনথিওস যে টেল আন কাপিটানো মোরো, যার ইংলিশ ট্রান্সলেশন আ মরিস ক্যাপ্টেইন, সেটার উপরে বেসড করে লেখা। এটি তার যে নভেলা কালেকশন গ্লি হেকাটোমিথি বা 100 টেলস, এটি থেকে এই গল্পটি নেওয়া, যেই গল্পটির ওপরে বেস করে লেখা হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের এই ওথেলো। প্রথম কবে এটা মঞ্চস্থ হয়েছিল? দ্য প্লে ওয়াজ ফার্স্ট পারফর্মড, এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল অন নভেম্বর 1, 1604, 1604 সালে 1 নভেম্বর, অ্যাট দ্য কোর্ট অফ কিং জেমস ওয়ান, কিং জেমস ওয়ানের রাজদরবারে, অ্যাট হোয়াইট হল প্যালেস উইথ রিচার্ড বার্বেজ। তাহলে হোয়াইট হল প্যালেসে কিং জেমসের কোর্টে 1604 সালে নভেম্বরের 1 তারিখে এটা প্রথম মঞ্চস্থ হয়েছিল। জনরা অফ দ্য প্লে, এই প্লেটা কি ধরনের? আমি বলেছি এর আগে ম্যাকবেথের সময় উইলিয়াম শেক্সপিয়ারের লেখনীগুলোকে, বিশেষ করে তার নাটকগুলোকে 4টে ভাগে ভাগ করা হয়ে থাকে: ট্র্যাজেডি, কমেডি, হিস্ট্রিস এবং প্রবলেম প্লেস। এবং এখানে দেখো ওথেলো ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ শেক্সপিরিয়ান ট্র্যাজেডি। তাহলে ওথেলো কোন জনরার আন্ডারে পড়ছে? ট্র্যাজেডি। ওথেলো হচ্ছে একটা ট্র্যাজেডি, শেক্সপিরিয়ান ট্র্যাজেডি। থিম, এই নাটকের থিম কি? মেজর থিমস ইন দিস প্লে ইনক্লুড রেসিয়াল প্রেজুডিস। তাহলে এই নাটকের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে রেসিয়াল প্রেজুডিস, জাতিগত বর্ণ বৈষম্য, ম্যানিপুলেশন মানে প্ররোচনা, অ্যান্ড জেলাসি এবং ঈর্ষা। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ওথেলোর মেজর থিমসের মধ্যে রয়েছে রেসিয়াল প্রেজুডিস, জাতিগত বর্ণ বৈষম্য, ম্যানিপুলেশন মানে প্ররোচনা, অ্যান্ড জেলাসি এবং
ঈর্ষা। সেটিং, এই নাটকের সেটিং কোথায়? ওথেলো টেক প্লেস, ওথেলো সংঘটিত হয়েছে ইন ভেনিস, ভেনিসে, দ্য ইটালিয়ান সিটি। ভেনিস কি? ইটালির একটা সিটি হচ্ছে ভেনিস। অ্যান্ড সাইপ্রাস, এবং সাইপ্রাস, সাইপ্রাস একটি দ্বীপ, অ্যান আইল্যান্ড ইন দ্য মেডিটেরেনিয়ান সি। তাহলে সাইপ্রাস হচ্ছে মেডিটেরেনিয়ান সি এর একটি দ্বীপ। কলোনাইজড বাই দ্য ভেনেশিয়ানস অ্যাট দ্য টাইম লেট 16th সেঞ্চুরি, যেটা কিনা লেট 16th সেঞ্চুরি মানে ষোড়শ শতাব্দীর শেষ ভাগের দিকে ভেনিসের একটি কলোনি ছিল। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ওথেলোর সেটিং হচ্ছে ভেনিস, যেটা কিনা ইটালির একটা সিটি, এবং সাইপ্রাস একটি দ্বীপ, যেটা কিনা ভেনিসের দ্বারা কলোনাইজড ছিল ষোড়শ শতাব্দীর শেষের দিকে। ক্যারেক্টার্স, এই নাটকের মুখ্য চরিত্রগুলি হলো ওথেলো, ইয়াগো, ব্রাবান্সিও, ডেসডিমোনা, ক্যাসিও, এমিলিয়া। দেখো, মূল যে নাটক সেটাতে অনেকগুলো চরিত্র ছিল, কিন্তু শেক্সপিয়ারের লেখা সমস্ত নাটকগুলিকে চার্লস ল্যাম্ব টেলস আকারে প্রকাশিত করে, এবং এই টেলস আকারে যখন প্রকাশিত হয় সেখান থেকেই তোমাদের এই র্যাপিড রিডারের যে সংযোজনগুলি নেওয়া হয়েছে, টেলস আকারে প্রকাশনার সময় তাতে সারাংশ আকারে সেই বড় বড় নাটকগুলি দেওয়া হয়েছে, এবং তাতে শুধুমাত্র মুখ্য চরিত্রগুলি তুলে ধরা হয়েছে। মূল যে নাটক সেটাতে অনেক চরিত্র রয়েছে, কিন্তু তোমাদের এই র্যাপিড রিডারে যেই সংযোজনটি রয়েছে সেটাতে সমস্ত চরিত্রের উল্লেখ নেই। শুধুমাত্র তাই আমরা যে যে চরিত্রগুলো এইখানে তোমাদের টেক্সটে পাবো সেগুলোই আমি মেনশন করেছি। সমস্ত চরিত্রগুলো মানে মূল নাটকের সমস্ত চরিত্রগুলো আমি এখানে উল্লেখ করিনি। তাহলে আমরা এখানে যা যা ক্যারেক্টার পাবো সে হচ্ছে, প্রথমত এই গল্পের যে মেন প্রোটাগনিস্ট ওথেলো, মেন নায়ক। ইয়াগো, ইয়াগো একটা ভিলেনের রোল করেছে। ব্রাবান্সিও, ব্রাবান্সিও হচ্ছে এই গল্পের যে নায়িকা ডেসডিমোনার পিতা। ডেসডিমোনা ব্রাবান্সিওর কন্যা বা গল্পের নায়িকা। ক্যাসিও, ক্যাসিও হচ্ছে ওথেলোর একজন খুব ভালো বন্ধু এবং একজন খুব ভালো মানুষও বটে। আর শেষে হচ্ছে এমিলিয়া, এমিলিয়া হচ্ছে ইয়াগোর ওয়াইফ, গল্পের যে ভিলেন তার ওয়াইফ। সব শেষে চলে আসি গল্পের সামারিতে। সামারিতে কি আছে দেখো, Othello, the Moor of Venice, is manipulated by Iago into believing his wife Desdemona as unfaithful. Othello হচ্ছে এই গল্পের মেইন প্রোটাগনিস্ট, যে কিনা মুর অফ ভেনিস, ইজ ম্যানিপুলেটেড, যে প্ররোচিত হয়েছিল বাই ইয়াগো, ইয়াগোর দ্বারা, ইনটু বিলিভিং, বিশ্বাস করতে, হিজ ওয়াইফ, তার স্ত্রী, ডেসডিমোনা অ্যাজ আনফেইথফুল। তাহলে তার স্ত্রী ডেসডিমোনা যে তার প্রতি ফেইথফুল নয়, সেইটা ইয়াগোর প্ররোচনায় পা দিয়ে সে বিশ্বাস করেছিল তার স্ত্রী তার প্রতি লয়াল নয়, আনফেইথফুল। ফলে তার মনে ঈর্ষার সঞ্চার হয়েছিল। ইয়াগোজ ইন্টেনশন ওয়াজ টু টেক রিভেঞ্জ এগেনস্ট হিজ জেনারেল ওথেলো হু ওভারলুকড হিজ প্রমোশন। এবারে প্রশ্ন হচ্ছে, ইয়াগো কেন এই সন্দেহটা ওথেলোর মনে তার স্ত্রীর প্রতি ঢুকিয়েছিল? তার কারণ ইয়াগোর ইন্টেনশন ছিল, মানে ইয়াগোর অভিসন্ধি ছিল, টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া, এগেনস্ট হিজ জেনারেল, তার সেনাপতির থেকে। কে না? ওথেলোর থেকে। হু ওভারলুকড হিজ প্রমোশন, যে তাকে প্রমোশন দেয়নি, মানে তার প্রমোশনের কথাটা সে ওভারলুক করে গিয়েছে, তার প্রমোশনটা সে ক্যাসিওকে দিয়ে দিয়েছে। সেই রাগে তার প্রমোশন হয়নি বলে, বা জেনারেল ওথেলো তার প্রমোশন করে দেয়নি বলে, সেই রাগে ওথেলোর থেকে প্রতিশোধ নিতে সে ওথেলোর মনে তার স্ত্রী সম্পর্কে একটা অবিশ্বাসের সৃষ্টি করেছে। ওথেলো অ্যালাউজ জেলাসি টু কনজিউম হিম। ওথেলো ইয়াগোর দ্বারা সৃষ্টি করা ওই ঈর্ষাটা, তার স্ত্রীর প্রতি তার মনে যে ওই ঈর্ষাটা, যে তার স্ত্রী তার প্রতি লয়াল নয়, সেটাকে তার মনে স্থান দিয়েছে। ফলে ঈর্ষা তাকে ঘিরে ধরেছে, মানে সে ঈর্ষার বশবর্তী হয়ে পড়েছে। মার্ডার্স ডেসডিমোনা, এবং ঈর্ষার বশবর্তী হয়ে সে তার স্ত্রী ডেসডিমোনাকে হত্যা করেছে। অ্যান্ড দেন কিল হিমসেলফ, এবং হত্যার পরবর্তীকালে কিছু রহস্য উদ্ঘাটন হয়েছে, যেটার ফলে সে বুঝতে পেরেছে সে ভুল করেছে। তার স্ত্রী কিন্তু তার প্রতি ফেইথফুল ছিল, আনফেইথফুল ছিল না, এবং এই যে ভুলটা বুঝতে পেরে সে আউট অফ গিল্ট, অনুশোচনা বা প্রায়শ্চিত্ত বোধে নিজেকেও হত্যা করেছে, বা নিজেকেও খুন করেছে, বা নিজেরও প্রাণ নিয়ে নিয়েছে। তো এটাই হলো গল্পের মূল সামারি বা সারাংশ। আশা করি ইন শর্ট সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। তো চলো লাইন বাই লাইন টেক্সটে চলে যাই। কি বলেছে দেখো, লং টাইম আগো ইন ভেনিস দেয়ার ওয়াজ আ রিচ সেনাটর হু ওয়াজ নোন অ্যাজ ব্রাবান্সিও। লং টাইম আগো, অনেক সময় আগে, ইন ভেনিস, ভেনিসে, দেয়ার ওয়াজ আ রিচ সেনাটর, সেখানে ছিল একজন রিচ সেনাটর। সেনাটর মানে হচ্ছে আ মেম্বার অফ আ সেনেট, সেনেটের একজন মেম্বার। প্রকৃতপক্ষে এই সেনেট শব্দটি ইটালিয়ান একটি শব্দ সেন্সেক্স থেকে নেওয়া, যার অর্থ হচ্ছে ওল্ড ম্যান। এই সেন্সেক্স শব্দটি গেভ রাইজ টু দ্য ওয়ার্ড সেনাটাস, SENATUS, যার মানে হচ্ছে কাউন্সিল অফ এল্ডার্স।
এবং সেই কাউন্সিলের এক একজন মেম্বারকে সেনাটর বলা হয়। তাহলে ইটালিয়ান একটি ওয়ার্ড সেনসেক্স, যার মানে হচ্ছে ওল্ড ম্যান, সেই সেনসেক্স থেকে এসেছে সেনাটর, SENATUS, সেনাটাস, এবং সেনাটাসের মানে হচ্ছে আ কাউন্সিল অফ এল্ডার্স, এবং এই কাউন্সিল মানে আ গ্রুপ অফ পলিটিশিয়ান হু হ্যাভ দ্য মোস্ট পাওয়ার টু মেক লজ ইন আ গভর্নমেন্ট। একদল পলিটিশিয়ান যে কিনা সরকার চালায় এবং সমস্ত নিয়ম কানুন তৈরি করে। এই কাউন্সিলের মেম্বারদেরকে, যেটাকে কিনা সেনেট বলা হয়, তার মেম্বারদেরকে সেনাটর বলা হয়। তাহলে আশা করি সেনাটর মানে ক্লিয়ার হয়েছে সবার। কি বলেছে আরেকবার দেখো, লং টাইম আগো, অনেক সময় আগে, ইন ভেনিস, ভেনিসে দেয়ার ওয়াজ এ রিচ সেনাটর, সেখানে একজন ধনী সেনাটর ছিল, হু ওয়াজ নোন অ্যাজ ব্রাবান্সিও, যার নাম ছিল ব্রাবান্সিও। হি হ্যাড আ বিউটিফুল ডটার, তার একটি বেশ সুন্দরী কন্যা ছিল, দ্য জেন্টল ডেসডিমোনা, সেই সুশীল ডেসডিমোনা। দেখো এখানে গল্পের নায়িকার নাম আমরা প্রথম পেলাম। She was sought by various suitors. sought মানে হচ্ছে অন্বেষিত, মানে খুঁজে পাওয়া। তাহলে sought মানে অন্বেষিত বা খুঁজে পাওয়া। অন্বেষিত মানে যাকে অন্বেষণ বা খুঁজে পাওয়া হয়েছে। by various suitors, suitor মানে পানি প্রার্থিকা, মানে বিয়ের জন্য যারা হাত চাইতে আসে, কোনো মেয়ের বিয়ের জন্য সেই মেয়ের হাত চাইতে যারা আসে তাদেরকে suitors বা পানি প্রার্থী বলেছে। both of her clime and complexion, ক্লাইম হচ্ছে ক্লাইমেট যেটা মানে প্রদেশ, and complexion মানে বর্ণ বা রূপ। তাহলে she was sought by various suitors, both of her clime and complexion। তাহলে সে অন্বেষিত হয়েছিল অনেক প্রাণী প্রার্থীর দ্বারা বা বিভিন্ন পানি প্রার্থীর দ্বারা, both of her clime and complexion, তার প্রদেশ মানে তার স্থান এবং তার বর্ণ বা রূপ, এই দুটোর জন্যই। but she found none, কিন্তু সে খুঁজে পায়নি কাউকে, of her choice, তার পছন্দ মতো। মানে তাকে যারা তার হাত চাইতে এসেছিল বিয়ের জন্য, তাদের মধ্যে তার কাউকে পছন্দ হয়নি। দ্য নোবেল লেডি, এই আভিজাত্য নারী, হু রিগার্ডেড দ্য হার্ট মোর দেন দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লেকশন অফ ম্যান, যে গণ্য করেছিল হৃদয়কে মোর দেন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে প্রকাশ। তাহলে এই আভিজাত্যপূর্ণ নারী যে কিনা হৃদয়কে বেশি গণ্য করেছিল, হৃদয়কে বেশি স্থান দিয়েছিল প্রকাশের তুলনায়, মানে অ্যাপিয়ারেন্সের তুলনায় হার্টকে বেশি জাজ করেছিল। অ্যান্ড কমপ্লেকশন অফ ম্যান মানে প্রকাশ এবং কমপ্লেকশন বর্ণ অফ আ ম্যান, একটি ম্যানের বা একটি পুরুষের। তাহলে এই আভিজাত্য নারী বা এই ডেসডিমোনা যে কিনা মানুষের প্রকাশ এবং তার বর্ণ বা রূপের থেকে তার মনকে বেশি গণ্য করেছিল বা গুরুত্ব দিয়েছিল, কিসের জন্য? তার পছন্দ মতো ব্যক্তি হওয়ার জন্য। হ্যাড চুজেন দ্য পার্সন অফ হার এফেকশন, সে তার নিজের স্নেহের মানুষটাকে চুজ করেছে। আমুর যে কিনা ছিল একজন মুর, মুর মানে এর আগেই আমি বলেছি ইন্ট্রোডাকশনে, আ ডার্ক কমপ্লেকশনড নোবেলম্যান, একটি ডার্ক মানে কালো কমপ্লেকশনের, কালো বর্ণের একজন অভিজাত্য সম্প্রদায়ের মানুষ। তাহলে এই যে ডেসডিমোনা যে কিনা মানুষের প্রকাশ এবং তার রূপের থেকে তার হৃদয়কে বেশি গুরুত্ব দিয়েছিল, সে তার নিজের স্নেহের একজন মানুষকে খুঁজেছিল, মানে নিজের পছন্দের একজন মানুষকে খুঁজেছিল, যে কিনা ছিল একজন কালো বর্ণের অভিজাত সম্প্রদায়ের এক মুর। হুম হার ফাদার লাভড ডিপলি, যাকে, হুম বলতে সেই মুরের কথা বলা হয়েছে, যাকে হার মানে ডেসডিমোনার বাবা, ফাদার মানে ব্রাবান্সিও, আমরা পড়েছি ডেসডিমোনার ফাদার ব্রাবান্সিও। তাহলে যাকে তার বাবা লাভ ডিপলি প্রচুর ভালোবাসতো, অ্যান্ড অফেন ইনভাইটেড হিম টু দেয়ার মেনশন, এবং প্রায়শই তাদের প্রাসাদে ডেকে পাঠাতো বা নিমন্ত্রণ করত। দ্য নোবেল মুর, সেই মহান মুর বা সেই অভিজাত্য মুর, ওথেলো ওয়াজ আ ভ্যালিয়ান্ট সোলজার, যে কিনা ছিল ভ্যালিয়ান্ট মানে সাহসী সোলজার, সৈন্য, অ্যান্ড বাই হিজ হিরোইক্স, এবং তার সেই বীরগাথার দ্বারা, ইন ব্লাডি ওয়ার্ডস, সেই রক্তাক্ত যুদ্ধে, এগেনস্ট দ্য টার্কস মানে তুর্কিদের বিরুদ্ধে, হি হ্যাড বিন রেইজড, সে উন্নীত হয়েছিল, টু দ্য র্যাঙ্ক পদে, অফ দ্য জেনারেল সেনাপতির, অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড, এবং খুব উচ্চ সম্মানে ভূষিত হয়েছিল, অ্যান্ড রেভার্ড, এবং পূজিত হয়েছিল, থ্রু আউট দ্য স্টেট, সমস্ত বা সমগ্র রাজ্য জুড়ে। তাহলে সেই আভিজাত্য সম্পন্ন মুর বা সেই নোবেল মুর ওথেলো যে কিনা একজন সাহসী সৈন্য ছিল, সে তার ওই সাহসিকতার দ্বারা মানে তার ওই বীরগাথার দ্বারা, ইন দ্য ব্লাডি ওয়ার্স, ওই রক্তাক্ত যুদ্ধগুলিতে, ইন দ্য ব্লাডি ওয়ার্স এগেনস্ট দ্য টার্কস, তুর্কিদের বিরুদ্ধে ওই রক্তাক্ত যুদ্ধে তার বীরগাথার দ্বারা, হ্যাড বিন রেইজ টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেলস, সেনাপতির পদে উন্নীত হয়েছিল এবং সমস্ত রাজ্য জুড়ে উচ্চ সম্মানে ভূষিত হয়েছিল এবং পূজিত হয়েছিল জনগণদের দ্বারা। তাহলে আমরা দেখতে পেলাম ভেনিসের একজন রিচ সেনাটর হলো ব্রাবান্সিও,
হোরেশিও, যার মেয়ে ছিল ডেসডিমোনা। ডেসডিমোনা খুব সুন্দরী, অনেকেই তার পানি প্রার্থী ছিল, কিন্তু তার কাউকে পছন্দ হয়নি। তার পছন্দ হয়েছিল একজন ডার্ক কমপ্লেশন নোবেলম্যান মুরকে, যে কিনা তার বাবার খুব প্রিয় ছিল এবং যে কিনা তুর্কিদের বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রামে তার সাহসিকতার জন্য বা তার একজন সাহসী সৈন্য হিসেবে যুদ্ধ করার জন্য সেনাপতির পদে উন্নীত হয়েছিল এবং সমস্ত রাজ্য জুড়ে সম্মানে ভূষিত হয়েছিল ও পূজিত হয়েছিল। একমাত্র সেই মুরকেই ডেসডিমোনার পছন্দ হয়েছিল। আশা করি এতদূর পর্যন্ত কারো বুঝতে কোথাও অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেক টেক্সটের মতো এটাও আমি তোমাদেরকে ছোট ছোট পাঠ করে পড়াবো, যাতে কারো কোথাও বুঝতে না অসুবিধা হয়। আজ তাহলে এতদূর পর্যন্তই, এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।